আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিন। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করি। মনে করার কি কথা নয়, এবারেতে কি আমি সেধে এসেছি? আমার আশাতে যদি ওনার অসুবিধা হয় তাহলে আগেই বলে দিতে পারতেন। আমি তো ওনাকে ফেলে দিইনি। তাহলে কেন বললো ফেলে দিয়েছি? এটা বলে উনি কি বুঝলেন? বাড়ির বউ খারাপ, এ বউ রাখা যাবে না? না না, আম্মা এসব ভাবেনি ছোঁয়া। না ভাবলে কেন বললেন? ওনার বলার কি উদ্দেশ্য ছিল? আচ্ছা, আম্মার হয়ে সরি বলছি। তুমি কেন সরি বলবে? যে ভুলটা করেছে তাকেই সরি বলতে বলো। আচ্ছা বলছি, তুমি মাথা ঠান্ডা করো প্লিজ, আম্মা তোমাকে সরি বলবে। ওশান হন হন করে ওর আম্মার রুমের দিকে গেল। এতক্ষণে আমি সুযোগ পেলাম ছোঁয়ার সাথে কথা বলার। ছোঁয়ার সামনে গিয়ে দাঁড়ালাম। ছোঁয়া আমার দিকে করুণ দৃষ্টিতে তাকালো। আমার চোখ মুখ জুড়ে রয়েছে বিস্ময়। ছোঁয়া বুঝতে পারলো হাজারো প্রশ্ন আমার ভিতরে। বেশ কঠিন গলায় বললাম, এসব কি ছোঁয়া? কি হচ্ছে এসব? তোর কি রুচিতে পারলো না এই কুলাঙ্গারের সাথে আসতে? আমার প্রশ্নে ছোঁয়া কোনো উত্তরই দিল না। ওর চোখ মুখ জুড়ে ভয় দেখছি আমি। আমি আবারও প্রশ্ন করলাম, ওশান তোকে ফাঁসিয়েছে তাই না? বল কি করেছে? আমি ওশানকে লাল ঘর দেখিয়ে ছাড়বো। এরই মাঝে ওশান আর তার আম্মা এদিকে আসছে। ছোঁয়া আমাকে বলল, প্লিজ সারা, আমাকে নিয়ে ভাবতে হবে না তোকে, নিজের বিপদ ডাকিস না। কিসের বিপদ? ছোঁয়ার হাত চেপে ধরে বললাম, বল আমাকে, তোকে বলতেই হবে। এরই মাঝে ওশান চলে এলো। ছোঁয়া আমার হাত জোরে ঝাড়া মেরে বলল, কি হচ্ছে কি সব? কি জানতে চাস? দেখছিস তো বিয়ে করেছি, আলাদা করে জানার কি আছে? এটুকু বলে ওশানের দিকে তাকালো। ওশানের মা বেশ নত হয়ে বললেন, আমার কথা কিছু মনে করো না মা। ওশান আমার দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার? ওভার কনফিডেন্সের রানী? আমি ওশান। আমাদের মতো ছেলেরা কখনো হারে না, তাই ফিউচারে ভুলেও আমার সাথে চ্যালেঞ্জ নিতে এসো না। চলো ছোঁয়া। কোথায়? রুমে। ওশানের আম্মা বলে, আগে খেয়ে নাও মা, এসো ডাইনিংয়ে খাবার দিয়েছি। আমার দিকে বললেন, রোশান কি খাবে না সারা? খেয়ে ওষুধ খাবে। চলো ওর খাবার নিয়ে যাও। ডাইনিং টেবিল জুড়ে আজ কয়েক পদের রান্না হয়েছে। আমি, জিনাত, ছোঁয়া, ওশান সবাই বসেছি। শাশুড়ি ভাঙা কোমর নিয়ে তীব্র ব্যথা নিয়েও খাবার সার্ভ করছেন। ছোঁয়ার প্লেটে বড় মাছ দিয়ে বলেন, মা আমি নিজ হাতে সব তোমার জন্য করেছি। ছোঁয়া প্লেটে ভাত নাড়াচ্ছে আর নিচু হয়ে তাকিয়ে আছে, চোখ ভরা পানি, একটা ভাতও মুখে দিল না। জিনাত আর রোশান তৃপ্তি করে খাচ্ছে, আমিও খাবার খাচ্ছি না, প্লেটে শুধু আঙুল দিয়ে খাবার নেড়ে যাচ্ছি। ছোঁয়াটিকে অভিজ্ঞ নয়নে তাকিয়ে আছি। ওর কান্নার কারণ তন্ময়। হৃদয়টা জর্জরিত হচ্ছে, ছোঁয়া সহ্য করতে পারছে না। বাম হাত দিয়ে চোখের পানি মুছল। জিনাত বলল, ছোঁয়া এত দেরি করে এলে কেন এই বাড়িতে? আরও আগে এলেই কিন্তু ভালো হতো। দেখেছো আমার ফুপি তোমাকে কত ভালোবাসে, ভালোবেসে নিজ হাতে সব রান্না করেছে, খেয়ে নাও, বুঝেছো? উষান বলল, খেয়ে দেখো কি টেস্টি হয়েছে। আম্মার হাতের রান্না আমি আর ভাইয়া হাত চেটে খেয়েছি আগে। আমি বুঝতে পারছি ছোঁয়ার মুখ দিয়ে খাবার নামছে না। ও খাবার মুখেও নিতে চাইছে না। সবার বলাতে জোরপূর্বক খাবার একবার মুখে নিয়ে উঠে দাঁড়ালো ছোঁয়া। ইয়াক বলে মুখের খাবার ছুঁড়ে মারল। শাশুড়ি আর জিনাতের চোখে মুখে ঝাল তেলের তরকারি লাগলো। তারপর মুখ সিটকে বলে উঠল, ইয়াক থু, এটা কোনো খাবার হলো? এসব খাবার মানুষ রান্না করে? এর থেকে আমাদের পাশের কাজের বুয়া রহিমা খালাও বেটার রান্না করে। এত বয়স হয়ে গিয়েছে এখনো ঠিকভাবে রান্নাটাও শেখেননি। আপনার ছেলে এই খাবার খাওয়ানোর জন্য আমাকে প্রেশার দিয়ে যাচ্ছে। এত দামি মাছ তরকারি এত জঘন্যভাবে রান্না করে নষ্ট করলেন। আসলে অনেকদিন রান্না করি না তো মা, এই জন্য। জিনাত আর শাশুড়ি চোখ মুখ ঝালে জ্বলে যাচ্ছে। জিনাত ছোঁয়ার ওড়না টেনে নিজের মুখের ঝাল তেল মুছে বলল, মুখ জ্বলে যাচ্ছে আমার। ছোঁয়া ক্রোধান্বিত চোখে জিনাতের দিকে তাকিয়ে সেই এটো হাতে ঠাস ঠাস করে জিনাতের দুই গালে দুটা থাপ্পড় মেরে বলল, হাউ ডিয়ার ইউ রাস্কেল। আমার এই ড্রেসটা লাখ টাকা দামের ড্রেসের থেকেও দামি। তুমি কোন সাহসে আমার ওনায় তোমার হাত মুছলে? ছোট লোক কোথাকার। এটুকু বলেই ছোঁয়া চলে গেল। এত কিছুর মাঝেও জিনাতের দুই গালে তেল আর ছোলের দাগ দেখে ফিক করে হেসে দিলাম আমি। হেসে দিয়ে সামান্য কিছু খাবার নিয়ে নিজের রুমে চলে গেলাম। কানে হালকা হালকা ভেসে আসছে, জিনাত বলছে, ফুপি ছোঁয়া কিন্তু এসব ইচ্ছে করেই করছে। আমরাও বুঝতে পারছি, 2 দিন যাক, মানিয়ে নিতে সময় দেয়। রুমে এসে দেখে উনি ঘুমিয়ে পড়েছেন। ওষুধের প্যাকেটও খোলা। ওষুধ খেয়ে কি ঘুমিয়েছেন? ওনার কপালে হাত বুলিয়ে পাতলা একটা কাঁথা গায়ে জড়িয়ে দিয়ে তন্ময় নাম্বারে ফোন দিলাম। তন্ময় ফোন তুলছে না। এরপর মৃন্ময় নাম্বারে ফোন দিলাম। মৃন্ময় ফোন তুলে বলল, কই ছিলি তুই? ফোনের পর ফোন দিচ্ছি। তোরা আমাকে হসপিটালে রেখে কই পালালি? তোর জামাই রোশান স্যার, এর মানে আমাদের ক্যারিয়ার ধ্বংসের পথে এখন। হোপ, ওসব বাদ দে। তন্ময় কই? ওর খেয়াল রাখিস যেন খারাপ কিছু না করে। সারা, মানুষ মানুষকে এতটা ভালোবাসে আর এতটা বিশ্বাস কিভাবে করতে পারে? ভেবেছিলাম তন্ময় নিজের কথা ভাবছে, কিন্তু না, তন্ময় বলছে, আমি জানি ছোঁয়া আমাকে ভালোবাসে। আমি ছোঁয়ার চোখে আমার জন্য ভালোবাসা দেখেছি, তীব্র ভালোবাসা, এক সমুদ্র সমান ভালোবাসা। ছোঁয়া নিজের ইচ্ছায় যায়নি ওখানে। ছোঁয়া নিজের ক্ষতি করে ফেলবে। সারা যেন ছোঁয়ার খেয়াল রাখে। তন্ময় কি করছে এখন? নদীর পাড়ে দাঁড়িয়ে আছে বুকে হাত বেঁধে। হয়তো তীব্র কষ্টগুলো বিশাল আকাশ আর বহমান স্রোতসী নিয়ে ওর দীর্ঘশ্বাসটুকু ভাগ করে নিচ্ছে। তন্ময়ের মুখে দিকে তাকানো যাচ্ছে না সারা। তন্ময়ের ব্যথিত হৃদয়ে হাহাকার করছে। শুধু টানা নিঃশ্বাস নিচ্ছে আর বলছে, ছোঁয়া মরে যাবে। ছোঁয়ার কিছুই স্বাভাবিক লাগছে না মৃন্ময়। ছোঁয়াকে তো আমরা চিনি। ও কি টাইপ? ও কি ওই টাইপ মেয়ে যে উষানের মতো ছেলেকে বিয়ে করবে?
ছোঁয়া আমি সারা জীবন জেলে থাকবো বা ফাঁসি হোক কোনো সমস্যা নেই আমার, কিন্তু আমি ওশানকে খুন করে ফেলবো। ছোঁয়ার লাইফটা নষ্ট করে ফেলছে, আর তোর সাথে যা করছে আমি মাদারবোর্ডকে কি করব গ্যারান্টি দিতে পারছি না। আর আমার তো এই বাসে থেকেই মনে হচ্ছে পুঁতে ফেলে জেলে যাই। এই এক ওশানের জন্য আমাদের সবার জীবনটা কেমন বিশ্রী হয়ে গেল। ওর শাস্তির দরকার, বুঝলি, চরম শাস্তি। কিন্তু এর মাঝে ছোঁয়া যদি নিজের ক্ষতি করে। ছোঁয়ার মুখ ওর মা বাবা আর কোনোদিন দেখবে না বলে দিয়েছে। ওর খোঁজ নিতে গিয়েছিলাম ওদের বাড়িতে তুমুল অশান্তি শুরু হয়েছে। কোন মা বাবা চাইবে না একটা চরিত্রহীন ম্যারিড ছেলের সাথে নিজের মেয়ের বিয়ে হোক? জানি সারা, কিছু একটা চলছিল। ওর মা বলল ছোঁয়া নাকি গলায় দড়িও দিয়েছিল, কিন্তু কী কারণে দিয়েছিল সেটাও তারা জানেন না। হাজারবার প্রশ্ন করেও কোনো উত্তর পাইনি ওর মার কাছ থেকে। ছোঁয়া একবার শেয়ার করুক আমার সাথে, বাকিটা বুঝে নিচ্ছি। ফোন কেটে রুম জুড়ে পায়চারি করছি। রাত 12টা বাজে, ঘুম নেই চোখে। ওশান এতক্ষণ ওর মায়ের রুমেই ছিল। কী সলা পরামর্শ করে এলো কে জানে। ওশান রুমে আসতে ছোঁয়ার ওশানের কথোপকথন শোনা যাচ্ছে। আমাকে পুরোটা শুনতে হবে, কিন্তু কিভাবে শুনবো? ওদের কথা না শুনলে ক্লিয়ার হতে পারবো না ঘটনাটা ঠিক কী। রুমের দরজা খুলে আস্তে করে ঘরের পেছন দিয়ে ওশানের রুমের পেছনে গেলাম। ওশানের ঘরের জানালার গ্লাস কিছুটা খোলা আছে, নিকশ কালো অন্ধকার চারদিকে। ভয় ডর ফেলে জানালার নিচে বসে উকি দিলাম। ছোঁয়া, তুমি কেন এমন ব্যবহার করছো? আমি কিন্তু জানি তুমি ইচ্ছাকৃত এমন ব্যবহার করছো। প্লিজ মাথাটা ঠান্ডা করো। মাথা কি ঠান্ডা করার কথা ওশান? আচ্ছা, তোমার সাথে কথা বলবো না, ঘুম দাও। মাথা ঠান্ডা হোক, কাল সকালে আমরা ডিসকাস করব। বলেই ওশান বিছানায় বসলো। আমার ঘুম পাচ্ছে ওশান, প্লিজ লিভ। ঘুমো আমি ঘুমো, আমি তোমার মাথা টিপে দিই। তুমি কি এখানে ঘুমোবে ওশান? আর তুমি আমার মাথা টিপে দেবে মানে? তুমি কি ভুলে গিয়েছো যে আমাদের বিয়ে হয়নি? কথা বলেই ছোঁয়া ক্রোধান্বিত চেহারা নিয়ে জানালার এদিকে এসে দাঁড়ালো। ওশানও এগিয়ে এলো ছোঁয়ার সামনে, এসে বলল, না ভুলিনি। কথাটা শুনে আমার মাথার মধ্যে চক্কর মেরে উঠল। ওদের বিয়ে হয়নি তাহলে ওভাবে এলো কেন? আমি দ্রুত ফোন ফ্লাইট মোড দিয়ে ক্যামেরা অন করলাম। জানালার নিচে যে ফাঁকা জায়গা আছে সেখানে ক্যামেরা রাখতে ওদের দুজনের অবয়ব স্পষ্ট দেখা যাচ্ছে। ছোঁয়া আবারও বলল, কিন্তু তোমাকে দেখে তো মনে হচ্ছে কিছুই মনে নেই তোমার। আমার মাথা টিপে দিতে চাইছো, ঘুমানোর প্রস্তুতি তো এই ঘরেই নিচ্ছ। আমি নিচে ঘুমোচ্ছি, বাইরে গেলে সারা সন্দেহ করবে। সারা সারা সারা, আর কত তুমি সারার পিছে লাগবে? আমি তো এসেছি, তাই না? এখনও সারাকে নিয়ে আতঙ্ক তোমার গেল না? সারা অনেক বেশি ভয়ঙ্কর ছোঁয়া। আমার জীবনে সারাকে যত ভয় পাই আমি কোনো ছেলেকে অত ভয় পাই না। ও হচ্ছে অঘটন ঘটন পটিয়সী, ওর দ্বারা অসম্ভব কিছুই নেই। তোমার আতঙ্ক কমাতে তো আমি চলে এসেছি, তাই না? এসেছো। বাট ছোঁয়া, আমি কিছু বলতে চাই। প্লিজ আমার কথা মাথা ঠান্ডা করে শোনো। কি শুনবো? এখনো কিছু বাকি রেখেছো শোনাতে? ছোঁয়া, প্লিজ ভুলে যাও সব। আমি যা যা করেছি তোমাকে পাওয়ার জন্য করেছি সব। জানি কাজগুলো খারাপ করেছি, তাও তো তোমাকে ভালোবেসে কাছে পাওয়ার জন্যই করেছি। আমার আর অন্য কোনো উদ্দেশ্য নেই, শুধু তোমাকে আমার জীবনে লাগবে বলেই এত কিছু করেছি। প্লিজ ছোঁয়া, সব ভুলে এসো না। আমরা আগের মতো সুন্দর জীবন শুরু করি, একদম নতুন করে। ভুলবো? কি ভুলবো আমি? তোমাকে আমি কি বলেছিলাম? আমাকে জাস্ট 10টা দিন টাইম দাও, জাস্ট 10টা দিন। তোমাকে আমি বললাম যে 10 দিনের আগে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। আমার স্মার্ট কার্ড আমার বাবার কাছে, বাবা আমার দিকে নজর রাখছে। কোনো কাজে অফিসে গিয়ে কালেমা পড়া সম্ভব নয়। তুমি কি করলে ওশান? বিয়ে 10 দিন পরে হবে, তবু আমাকে এসে তোমার বাড়িতে থাকতে হবে, এবং আজই আসতে হবে। তোমার দেরি সহ্য হচ্ছে না। আমি নাকি এই 10 দিনে অন্য প্ল্যান করে তন্ময়ের সাথে ভেগে যাব। তুমি তন্ময়ের মেসে গাজায় আসক্ত কোনো নিজের পরিচিতকে উঠালে, আমাকে ক্রমাগত হুমকি দিয়ে গেলে তন্ময়ের বেডের নিচে ব্যাগে প্যান্টের পকেটে মাদকদ্রব্য রেখে তন্ময়কে গাঁজাখোর নেশাকর প্রুফ করে ওর ফিউচার নষ্ট করে দেবে। পুলিশও নাকি তুমিই পাঠাবে। তন্ময়ের মেসেজ ছদ্মবেশে তোমার পরিচিত কে আছে সেটা কারোরই জানা নেই। তন্ময়কে পুলিশ ধরলে ওর লাইফটা নষ্ট হয়ে যেত। এখনকার পুলিশদের সম্পর্কে আর কি বলবো, তারাও তো তাদের দায়িত্ব পালন করবে। একটা স্টুডেন্টের কাছে গাঁজা ইয়াবা পাওয়া গেলে সেটাতে যে সে আসক্ত নয় সেটা প্রুফ করতে করতেই তার জীবন কেটে যাবে। তুমি আরও কি বললে? এসব শেষে তন্ময় জেল থেকে বের হলে ওকে তুমি খুন করে দেবে। কেন তুমি তন্ময়ের পিছে লাগলে বলো? কি ক্ষতি করেছো তোমার? তন্ময় একটা ব্যক্তিত্ব সম্পন্ন ছেলে, অনেক বেশি আত্মসম্মান ওর, বাংলাদেশের গর্ব। একবার ওকে পুলিশ ধরলে সেটা নিয়ে নিউজ হয়ে গেলে তন্ময় সুইসাইড করতো। তুমি ঘুরে ফিরে তন্ময়ের পিছিয়ে কেন লাগলে এইভাবে? সরি ছোঁয়া এসবের জন্য, না হলে তুমি আমার কাছে আসতে রাজি হতে না। এরপর তুমি সারাকে নিয়েও হুমকি দিলে। তুমি ভালো করেই জানো সারা আমার জীবনে কি। বললে তোমার ভাই সারাক্ষণ বাসায় থাকে না। তুমি তোমার মা আর জিরাত মিলে সারাকে বন্ধ ঘোড়ায় রেখে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে বলবে জাস্ট অ্যাক্সিডেন্ট। সারা আমার জীবনে কতটা জায়গা জুড়ে আছে তুমি জানো না। আমি এসবই তোমার জন্য করেছি, তোমাকে পেতে। আমাকে পেতে তুমি কি না করলে ওশান? আমাদের রিলেশনের সময়কার কিছু ছবি তুমি রেখে দিলে। রিলেশন থাকলে তো মানুষের কত রকমের কথাই হয়ে থাকে। একদিন আবেগে তোমাকে জাস্ট একটা ছবি দিয়েছিলাম, ছবিটা অতটাও নোংরা ছিল না। তুমি কি করলে? সেই ছবি রেখে অন্য খারাপ ছবির সাথে এডিট করে নেটে ভাইরাল করার হুমকি দিলে। আমি পাপ করেছিলাম, আমি সরল ছিলাম, তোমাকে ট্রাস্ট করেছিলাম।
তোমার আর আমার কিস করা কিছু ছবি ছিল, যেটা তুমি আমার অজান্তে ভিডিও করেছিলে এবং ছবি তুলেছিলে। আমি স্বীকার করছি এটা আমার পাপ ছিল। আমি আবেগে অনেক ভুল করেছিলাম। তুমি ক্রমাগত হুমকি দিলে এসব আমার আত্মীয়দের মাঝে পাড়া প্রতিবেশী তন্ময়ের গ্রামে সব ছড়িয়ে দেবে। আমার বাবার সম্মান তুমি নষ্ট করবে, নির্দুনে এসব ছড়িয়ে দেবে। সৃষ্টিকর্তার কাছে আমার প্রার্থনা থাকবে পৃথিবীর কোনো মেয়ে যেন রিলেশনে থাকা অবস্থায় অন্তত এই ভুলটা না করে। কোনো ক্লোজ পিকচার, হাত ধরা, অন্তরঙ্গ হয় এসব কিছুই যেন না করে। কেননা যারা ভালোবাসে, যাদের খারাপ উদ্দেশ্য থাকে না, তারা বিয়ের আগে এসব বলেই না। রিলেশনে থাকা অবস্থায় আবেগে মনে হয় যা করছি ঠিক করছি, আর মানুষটিকে চরম বিশ্বাস করে ফেলি আমরা। মনে হয় এই মানুষটা আমার সাথে প্রতারণা করতেই পারে না, কিন্তু পরে বোঝা যায় একটা ভুল জীবনকে কোথায় নিয়ে যায়। অন্তত আমাকে দেখে প্রতিটা মেয়ের শিক্ষা নেওয়া উচিত। কাউকে বিশ্বাস করা উচিত, তবে অন্ধবিশ্বাস করা উচিত নয়। তুমি এমনি এমনি এলিকে আমি এসব করতাম? তোমাকে ছাড়া আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছিলাম ছোঁয়া, তাই এইসব পথ অবলম্বন করেছিলাম। আমাকে পেতে আর কি অপকর্ম করতে বাকি রাখলে তুমি? বাকি ছিল তুরি, তুমি তাকেও বাদ রাখনি। ও না তোমার সন্তানের মা? তোমার সন্তান বড় হয়ে যখন শুনবে তুমি ওর মায়ের ঘনিষ্ঠ ভিডিও ধারণ করেছিলে, তখন কতটুকু সম্মান করবে তোমাকে? তুমি তরির ভিডিও কেন করলে? এখন থেকে তো মেয়েরা তোমার মতো কুলাঙ্কারের জন্য নিজের স্বামীর সাথেও ঘনিষ্ঠ হতে ভয় পাবে। কি করব, আমার উপায় ছিল না। সারা যেদিন এই বাড়িতে এলো আমার সব প্ল্যান নষ্ট হয়ে গেল। স্যার এই বাড়িতে আসার পরে তুমি আমার থেকে আলাদা হয়ে গেলে, তাই আমি ওই টাইমে ভেবে রেখেছিলাম তোরিকে আমার ইউজ করা লাগতে পারে। ও বোকাশোক, আমি ভিডিও করেছি নাকি কিছুই বুঝতে পারিনি। তোমার মুখে জাস্ট থুতু দিতে হয়। নিজের ফেস হাইড করে তরির ফেস খোলা রেখে সেই ভিডিও নেটে ভাইরাল করতে চাও। তোর একটা সহজ সরল মেয়ে এসব ভিডিও দেখে সহ্য করতে পারতো না, সাথে সাথে নিজেকে শেষ করে ফেলতো। তুমি আমাকে পাওয়ার জন্য কি না করলে? আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করলে আমার জন্য তরি আজ ডিভোর্সি। আমাকে পেতে তুমি তরিকে ডিভোর্স দিয়েছো। আজ নেট দুনিয়ায় তরির ভিডিও ভাইরাল হলে সেজন্য নাকি আমি দায়ী থাকব? এমনিতেই নিজের কাছে সবসময় নিজেকে অপরাধী মনে হয়। তরির কথা ভেবে প্রায় রাতেই এক অজানা ব্যথায় বুক চিনচিন করে। জেনে করি আর না জেনেই করি, তরির সংসার ভাঙার কারণ তো আমি। মেয়েটার সামনে ভয়ে মাফ চাইতেও যাইনি আমি। সে মুখ আর সাহস কোনটাই আমার নেই। আবার আমার জন্য ওর সম্মান তুমি নিলামে উঠাবে? আমি কি মরলেও শান্তি পাবো? তুমি ভেবো না আমার ছবির জন্য আমি ভয় এখানে এসেছি। তুমি আমার প্রতিটা প্রিয় মানুষের ক্ষতি করার হুমকি দিয়েছ। তন্ময়, তরি, সারা, এদের নিরাপত্তার জন্য আমি এখানে এসেছি। তুমি এতই নিচু মানসিকতার মানুষ যে অগ্রিম হুঁশিয়ারি দিয়ে দিলে তোমাকে পুলিশ অ্যারেস্ট করলেও সাথে সাথে সব ভাইরাল হবে। এমনকি তন্ময়কেও পুলিশ ধরবে। তোমার বিশ্বস্ত কারো কাছে পেন ড্রাইভ রেখে দিয়েছো। তোমাকে পুলিশ ধরেছে, তার কানে গেলেই আড়ালে বসে সে সব ভাইরাল করবে। এমনকি আমি সুইসাইড করার সিদ্ধান্ত নিলেও তরি আর তন্ময় মাফ পাবে না। ছি ওশান ছি, তুমি আমার মরার পথও বন্ধ করে দিয়েছো। এসব থেকে বাঁচতে তোমার মায়ের হেল্প চাইলাম, তোমার মা উল্টা তোমাকেই সাপোর্ট করলেন আমি যেন তোমার সাথে চলে আসি। ছোঁয়া, তুমি তো জানোই এসব আমি তোমাকে পেতেই করেছি। এসব কিছুর জন্য সরি, রিয়েলি সরি। প্লিজ ভুলে যাও সব কিছু। ভুলবো? কি ভুলবো? আমি সব কিছু ডিলিট করে দেবো ছোঁয়া। তোমাকে কখনো আমি কোনো কষ্ট দেবো না। অতীত ভুলে আমরা একটা নতুন জীবন শুরু করি। তুমি এখন এ ঘর ছেড়ে বেরিয়ে যাও শান, নাকি এখানে শরীরের তৃপ্তি মেটাতে এসেছো? এসব যদি ভুলেও ভেবে থাকো তাহলে এ বাড়িতে আমার লাশ ঝুলবে। সারা তোমাকে ছাড়বে না তখন। তুমি আসতে বলেছো আমার জীবনের সব সুখ শান্তি বিসর্জন দিয়ে প্রিয় মানুষগুলোর কাছে ঘৃণার পাত্রী হয়ে এখানে এসেছি। দয়া করে তন্ময় আর সারার কোনো ক্ষতি করো না। আর তরির ভিডিওটা ডিলিট করে দাও প্লিজ ওশান, প্লিজ। আমি সব ডিলিট করে দিব, তুমি ভেবো না। ওকে, নাও গো প্লিজ। একা থাকতে দাও আমাকে। আচ্ছা তুমি একা থাকো, মাথা ঠান্ডা করো প্লিজ। ওশান রুম ছেড়ে বেরিয়ে গেল। ছোঁয়া রুমের দরজা লাগিয়ে ওয়ালে হেলান দিয়ে বসে হাওমাও করে কেঁদে দিল। কাঁদতে কাঁদতে বলল, তোকে ছাড়া ভীষণ কষ্ট হচ্ছে তন্ময়। জানি তুই ভালো নেই, আমিও ভালো নেই। একটা খারাপ মানুষ আমার জীবনের সব শান্তি শেষ করে দিয়েছে তন্ময়। আমি এই পৃথিবীতে আর বেশি দিন থাকবো না। সব কিছুর জন্য আমি দায়ী। আমি ওশানের থেকে 10 দিন সময় নিয়েছি। তোর ওই ভিডিও ডিলিট করাতে পারলে এই পৃথিবী থেকে বিদায় নেব। চলবে। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।